শোন, একেবারে নতুন থেকে শুরু, মানে স্কেলার আর ভেক্টর। যদি কম্পিটিটিভের প্রিপারেশন করতি তাহলে আমি তোদের ভেক্টরটা আগে পড়াতাম। ওই ডেরিভেশন, ইন্টিগ্রেশন এগুলো করেছিলাম না ম্যাথমেটিক্সের, তারপরে তোদেরকে ভেক্টর পড়াতাম, কারণ ভেক্টরটাও ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। ঠিক আছে, তারপরে 1D 2D এই সমস্ত জিনিসগুলো শুরু হতো। কিন্তু যেহেতু বোর্ডের প্রিপারেশন আর তোদের বইগুলোতে এরকম ভাবেই সিলেবাসটা দেওয়া আছে, তাই আমি ওইভাবেই চলছি। একমাত্রিক গতি চ্যাপ্টারে মোটামুটি একটা ধারণা পেয়ে গেলি তোরা, যে সরণ কি, বেগ কি, দ্রুতি কি, তারপরে ত্বরণ কি জিনিস, ইকুয়েশন অফ মোশন গুলো কি, চারটা ইকুয়েশন অফ মোশন মুখস্থ করে নিয়েছিস, তাই তো? গ্রাফগুলোকে দেখে নিয়েছিস। ওখানে এরকমও কিছু কিছু পড়ে নিয়েছিস যে ভেক্টর রাশি কোনটা, স্কেলার রাশি কোনটা, এই সমস্ত জিনিসগুলো পড়ে নিয়েছিস, তাই তো? সেই স্কেলার আর ভেক্টর রাশিকে নিয়ে এখানে আলোচনা হবে। তবে মেইনলি আমরা এখানে এটা পড়বো না যে কোন রাশিটা স্কেলার আর কোন রাশিটা ভেক্টর। ওটা তো ওভারঅল প্রত্যেকটা চ্যাপ্টারে পড়তে পড়তে আমরা জানতে পেরেই যাব। এখানে আমরা পড়বো ভেক্টর অ্যানালিসিস। ভেক্টর অ্যানালিসিস কি জিনিস? দেখ, আমরা এতদিন পর্যন্ত যে বীজগণিত শিখে এসেছি সেটাকে আমরা সাধারণ বীজগণিত বলে থাকি। অ্যালজেব্রা যেটা শিখে এসেছি সেটা সাধারণ বীজগণিত। যেমন ধর, দুটো চকলেট আর দুটো চকলেট যোগ করলে কটা চকলেট হবে? চারটা চকলেট হবে, সবাই জানি আমরা এটা, তাই না? আমার উপরে এই দিকে একজন 5 নিউটন বল প্রয়োগ করছে, আবার ওই দিকেই একজন 10 নিউটন বল প্রয়োগ করছে, টোটাল আমার উপরে কত বল কাজ করবে? 15 নিউটন। এবার শোন, যদি আমার উপরে এইদিকে 5 নিউটন কাজ করে আর কেউ এদিকে 10 নিউটন বল প্রয়োগ করে টানছে, তাহলে কিন্তু আর তুই বলতে পারবি না যে আমার উপরে 15 নিউটন কাজ করছে। পুরো অ্যালজেব্রাটাই চেঞ্জ, পুরো বীজগণিতটাই চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে? তো যে সমস্ত রাশিগুলোর ডাইরেকশন আছে তাদেরকে তো আমরা ভেক্টর রাশি বলেছিলাম। ওই সমস্ত রাশিগুলো এই বীজগণিতটা মেনে চলে, যেটা আজকে আমরা পড়বো, ভেক্টর বীজগণিত। ঠিক আছে, একদম শুরু থেকে শুরু করি। যে কোনো ভৌত রাশি কাকে বলে আগে বলে দে আমাকে। যার মান আছে তাকে ভৌত রাশি বলে, যার মান নাই তাকে ভৌত রাশি বলে না। এই পড়িয়েছিলাম আমি তোদের। ভৌত রাশি কাকে বলে? ফিজিক্যাল কোয়ান্টিটিকে ভৌত রাশি, হ্যাঁ। যাকে মাপা যায়, যাকে পরিমাপ করা যায়। হ্যাঁ, যে সমস্ত রাশিকে পরিমাপ করা যায় তাকে ভৌত রাশি বলে। উদাহরণ দিয়েছিলাম না, দৈর্ঘ্য হচ্ছে ভৌত রাশি, আর দুঃখ কান্না এগুলো ভৌত রাশি নয়। বুঝলাম তো? তো ভৌত রাশিকে আমরা ডিভাইড করতে পারি একটা ডিপেন্ডেন্সির উপর ডিপেন্ড করে, মানে একজন আরেকজনের উপর নির্ভর করে কিনা। সেই হিসাবে যখন আমরা ডিভাইড করেছিলাম, পড়েছিলাম মৌলিক রাশি আর লব্ধ রাশি। 7টা মৌলিক রাশি পড়ে নিয়েছিলাম, বাকি দুনিয়াতে যত কিছু আছে সব লব্ধ রাশি। এবার আমরা পড়বো হচ্ছে ডাইরেকশনের উপর বেস করে, অভিমুখ আছে না নেই। যে সমস্ত কোয়ান্টিটির শুধুমাত্র মান আছে, কোনো ডাইরেকশন নেই, অভিমুখ নেই, অভিমুখের প্রয়োজনই পড়ে না, তাদের বলবো আমরা স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি, তাই তো? আর যে সমস্ত রাশি যাদের মানও থাকবে এবং অভিমুখও থাকবে, এটা ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি, তাদেরকে আমরা কি বলবো? ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি। বুঝতে পারলি আমি কি বললাম? স্কেলার রাশি মানে যাদের শুধুমাত্র মানই থাকবে, কোনো ডাইরেকশনের দরকারই নেই। আর যে সমস্ত রাশির মান প্লাস ডাইরেকশন দুটো একসাথে উল্লেখ করা প্রয়োজন আছে, মানে মানটাও শুধু বললে চলবে না, ডাইরেকশনটাও বলতে হবে ওকে রিপ্রেজেন্ট করার জন্য, সেই সমস্ত কোয়ান্টিটিগুলোকে আমরা বলবো ভেক্টর কোয়ান্টিটি। কিছু এক্সাম্পল বলেই দিই, তারপরে আমি এদের নিয়ে ডিটেলস আলোচনা করব। স্কেলার কোয়ান্টিটি যদি এক্সাম্পল দিয়ে আমি তোকে বলতে পারি, ভর। আমার ভর কত? সাপোজ 50 কেজি। তো 50 কেজি ভর, এটা বলার জন্য কোনো ডাইরেকশনের প্রয়োজন নেই। ভর 50 কেজি, 50 কেজি। আমি পৃথিবীতেও 50 কেজি, চাঁদেও 50 কেজি, মঙ্গল গ্রহেতে যদি নিয়ে চলে যাস তবুও আমার ভেতরে যে মাস থাকবে সেটা 50 কেজি থাকবে। হ্যাঁ, কিন্তু ওজন, ওজন এটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি। আমার যে ওজন, আমার ওজন কিন্তু 50 কেজি না। হ্যাঁ, আবার বলছি, ভালো করে শুনে নে। 50 কেজি আমার ভর। আমরা ডে টু ডে লাইফে যেটা কেজি বলি সেটা অ্যাকচুয়ালি ভর বলি, ওজন বলি না। কিন্তু আমরা কি বলি? ওজন। অভির ওজন কত? 99 কেজি। ওর ওজন না, ওটা ভর। কিভাবে রেজিস্ট করছে দেখছিস? তো একটা এক্সাম্পল নিয়ে নে, পুরো 100 বানালাম না, একটু তো ছাড় দিলাম। তো ওটা হচ্ছে ওর ভর। ঠিক আছে, ওর ওজন যদি জিজ্ঞাসা করা হয় তাহলে তোরা ছোটবেলায় পড়েছিস যে ওজন কি করে বের করতে হয়? ওজন বের করতে হয় M × G করে, তাই না? তার মানে মাসের সাথে জি 9.8 মাল্টিপ্লাই করতে হবে, এত নিউটন, নিউটনে যেটা বেরোবে সেটা হলো ওজন। বললাম ডে টু ডে লাইফের সাথে মিল রাখবি না। ডে টু ডে লাইফে আমরা যেটাকে ওজন বলি সেটা অ্যাকচুয়ালি ওজন না, সেটা ভরটাকেই বলি। বলার অভ্যাস, ওটা ফিজিক্সের ভাষায় ওজন মানে আলাদা, আর নর্মাল ভাষায় ওজন মানে আলাদা। ভর সংজ্ঞাটাই হচ্ছে আমার ভেতরে কতটা মেটেরিয়াল আছে তার পরিমাপ, আর ওজন সংজ্ঞাটা হচ্ছে যে পৃথিবী আমার উপরে কত বল প্রয়োগ করছে। তা আমার মধ্যে কতটা মেটেরিয়াল আছে সেটা আমরা কেজিতে পরিমাপ করব। আর পৃথিবী কতটা টানবে আমাকে নিজের দিকে ফোর্স দিয়ে, সেই ফোর্সটাকে মেজার করতে গেলে জি গুণ করতে হবে, M × G করতে হবে। মানে নর্মালি নিউটনের যে ফর্মুলাটা পড়েছিলাম F = ma, সেই জিনিসটাই হচ্ছে এটা, M × A।
এম হচ্ছে ভর আর এ মানে হচ্ছে ত্বরণ। এখানে ত্বরণটা পৃথিবী প্রয়োগ করছে, তাই পৃথিবীর ত্বরণটাকে গুণ করেছি। ঠিক আছে, তো ওজন বলতে গেলে আমাকে ফোর্স বের করতে হবে, আর ওজন যদি না বলে ভর বলে তাহলে কোয়ান্টিটি পরিমাপ করতে হবে, পরিমাপটা। ভেতরে ওজন পরিমাপ করে কিন্তু তোকে ইন্ডিকেটরে শো করে মাস, তোকে ইন্ডিকেটরে শো করে মাস। আচ্ছা যাই হোক, তাহলে ভর হচ্ছে একটা স্কেলার রাশি, উষ্ণতা এটা একটা স্কেলার রাশি। হ্যাঁ, এই ঘরের টেম্পারেচার কত, 15 ডিগ্রি সেলসিয়াস, বলে দিলাম জাস্ট। এটা তো বলবি না পূর্ব দিকে 15 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ওখানে পশ্চিম দিকে 30 ডিগ্রি সেলসিয়াস, এরকম বলি? বলি না। ওপরের দিকে 15, নিচের দিকে 30, এরকম বলি না। এবার ডাইরেকশনের কোনো দরকার নেই। তো এটা স্কেলার কোয়ান্টিটি। এরকম অনেকগুলো স্কেলার কোয়ান্টিটি আছে, তোরা পড়েছিস কার্য, পড়েছিস না? কার্য একটা স্কেলার রাশি। তো এরকম বিভিন্ন রাশি আছে যারা স্কেলার। ভেক্টর রাশি কোনগুলো, যেমন ওজন বললাম, বল, তারপরে তুই বলতে পারিস বলের পরে ভরবেগ, বেগ, ত্বরণ, একমাত্রিক গতি চ্যাপ্টার, এগুলো নাম শুনেছিলাম তো। তো এরা হচ্ছে এক একটা সব ভেক্টর কোয়ান্টিটি, কারণ এদের ডাইরেকশনেরও দরকার আছে, একটা পার্টিকুলার ডাইরেকশন থাকবে। দ্রুতি বলতো, দ্রুতি স্কেলার না ভেক্টর? দ্রুতি স্কেলার না ভেক্টর? দ্রুতি স্কেলার, দ্রুতি স্কেলার কোয়ান্টিটি, আর তার ভাই বেগ হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, তাই না? আচ্ছা, ত্বরণ যদি ভেক্টর হয় তাহলে মন্দন কি হবে? মন্দনও ভেক্টর। কিভাবে নাচাচ্ছি তোদেরকে, দেখছিস? ত্বরণ আর মন্দন আলাদা কিছু না। ত্বরণ আর মন্দন শুধু ঋণাত্মক, মানে মাইনাসের ডিফারেন্স। বাড়লে সেটাকে ত্বরণ বলবো, আর মাইনাস হলে, কমলে সেটাকে মন্দন বলবো। তো ওরা দুজন একই জাতীয় রাশি, কিন্তু বেগ আর দ্রুতি আলাদা। একই রকম ভাবে দূরত্ব, দূরত্ব হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, কিন্তু সরণ, সরণ হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ডিসপ্লেসমেন্ট, ডাইরেকশন, একটা পার্টিকুলার ডাইরেকশন উল্লেখ করতে হয়, মিনিমাম ডিস্টেন্স, তাই না? তো সেটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। পড়তে পড়তে ধীরে ধীরে তোদের অভ্যাস হয়ে যাবে কোনটা স্কেলার কোনটা ভেক্টর। আমি এই চ্যাপ্টারে এগুলোর উপর ফোকাস করছি না। হুম। আচ্ছা, ভেক্টর যখন আমরা রিপ্রেজেন্ট করব কোনো একটা কোয়ান্টিটি, যে কোনো একটা ভেক্টরিক্যাল কোয়ান্টিটি, একে যদি রিপ্রেজেন্ট করতে হয়, তো আমরা জ্যামিতিক উপায়ে একে রিপ্রেজেন্ট করি। কিভাবে রিপ্রেজেন্ট করি? রিপ্রেজেন্ট করার বিভিন্ন পদ্ধতি আছে। প্রথমে জ্যামিতিক পদ্ধতিটা শিখ। জ্যামিতিক পদ্ধতিতে আমরা একে রিপ্রেজেন্ট করি কিভাবে? একটা লম্বা লাইন দিয়ে, এবং তার সাথে একটা ডাইরেকশন, একটা তীর চিহ্ন দিয়ে। এই লম্বা লাইনটার যে লেন্থ, সেটা হচ্ছে ওই কোয়ান্টিটিটার পরিমাপকে রিপ্রেজেন্ট করবে। ধর আমি বললাম যে এই বস্তুটার উপর 2 নিউটন ফোর্স কাজ করছে। কত নিউটন? 2 নিউটন। তো 2 নিউটনকে যদি আমি এই লেন্থ দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে আরেকটা বস্তুর উপর ধর 4 নিউটন ফোর্স কাজ করছে, তাহলে সেই লেন্থটাকে ডবল করব। কম্পারিজনটা বুঝতে পারছিস? এইটুকুকে যদি আমি 2 নিউটন হিসেবে রিপ্রেজেন্ট করি, তাহলে 4 নিউটন হিসেবে তার ডবলকে রিপ্রেজেন্ট করব। যদি আমি বলি যে এই বস্তুটার উপর 2 নিউটন পূর্ব দিকে কাজ করছিল, এবং 4 নিউটনের উপর, সরি, এই বস্তুটার উপর 4 নিউটন পূর্ব দিকে কাজ করছে, তাহলে তীর চিহ্নটাকে এদিকে দিতে হবে। যদি বলতাম এই বস্তুটার উপর 3 নিউটন কাজ করছে কিন্তু দক্ষিণ দিকে, তাহলে 3 নিউটন মানে 2-এর থেকে বড়, 4-এর থেকে ছোট। তো তুই তো আর মেপে মেপে করবি না, একটা আন্দাজে যতটা পারবি করে দিবি। ধর 2-এর থেকে একটু বড় করলি, 4-এর থেকে ছোট করলি, এটা হলো 3 নিউটন। কোন দিকে কাজ করছে? দক্ষিণ দিকে কাজ করছে। মানে জ্যামিতিক পদ্ধতিতে আমরা কি করবো, যে কোনো ভেক্টরকে একটা লাইনের দৈর্ঘ্য দিয়ে রিপ্রেজেন্ট করবো, এবং তার মধ্যে যে অ্যারো সাইনটা থাকবে, সেই অ্যারো সাইনটা তার ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করবে। বুঝতে পারলি? ওকে, এটা হলো জ্যামিতিক পদ্ধতি। এবার আমরা এটাকে স্থানাঙ্ক পদ্ধতিতেও রিপ্রেজেন্ট করি। স্থানাঙ্ক প্রথম দিকে একটু হিজিবিজি লাগতে পারে, ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। যেহেতু একেবারে নতুন একটা অ্যালজেব্রা শিখছিস, যেখানে তোরা ক্লাস 10 পর্যন্ত সেই 1 থেকে শুরু করে যোগ বিয়োগ শিখতে শিখতে টেনে এসেছিস, আর এখানে একদম ডাইরেক্ট ভেক্টর ঢুকিয়ে দিলাম। একটু সমস্যা হতে পারে। স্থানাঙ্ক পদ্ধতি কি? ধর আমি একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট নিচ্ছি। যখনই কোনো বস্তুর অবস্থান রিপ্রেজেন্ট করতে হবে, আমরা কি করি? অবস্থান রিপ্রেজেন্ট করার জন্য একটা নির্দেশ তন্ত্রের সাহায্য নিই। এই নির্দেশ তন্ত্রটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড জেড অ্যাক্সিস। তোরা লেখচিত্র এঁকে এসেছিস, জানিস যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস কি হয়। এবার কোনো একটা বস্তু এখানে আছে, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড, 2, 3, 5 ধরে। ঠিক আছে? তো এর পজিশনটাকে যদি রিপ্রেজেন্ট করতে হয়, মানে এর সরণটাকে যদি রিপ্রেজেন্ট করতে হয় যে কতটা ডিস্টেন্স দূরে আছে, তাহলে মূল বিন্দু থেকে কতটা দূরে আছে সেটা রিপ্রেজেন্ট করবো আমরা, তাই না? তো এটাকে আমি রিপ্রেজেন্ট করলাম ধর আর মাথায় ভেক্টর সাইন দিয়ে। এই যে মাথায় এরকম তীর চিহ্ন দিয়ে দিচ্ছি, তার মানে বোঝাচ্ছি এটা হলো ভেক্টর। যে সমস্ত কোয়ান্টিটি গুলো ভেক্টর হবে, তাদের মাথায় ওরকম ছোট্ট করে তীর চিহ্ন দিয়ে দেবো। ঠিক আছে? সবসময় যে ডাইরেকশনে আমি দিয়েছি এই ডাইরেকশনে, কখনো এরকম তীর চিহ্ন হয় না। বুঝতে পারলি? কোনো একটা ভেক্টর লিখে তার মাথায় এরকম রাইট হ্যান্ড সাইডে একটা তীর চিহ্ন, তাহলে ওই আরটা কি রিপ্রেজেন্ট করছে? আর বলতে এখান থেকে এখানে ডিসপ্লেসমেন্টটাকে রিপ্রেজেন্ট করছে, বা পজিশনটাকে রিপ্রেজেন্ট করছে। আর মাথায় ভেক্টর সাইনটা ডাইরেকশনকে বোঝাচ্ছে। তো তার ডাইরেকশনটা কোন দিকে হবে? এইদিকে হবে। আর ভেক্টরের ডাইরেকশন কোন দিকে? এইদিকে হবে। এটাকে লেখার একটা নিয়ম আছে। নিয়মটা কি? আর ভেক্টরকে আমরা লিখবো এরকম ভাবে, এক্স আই ক্যাপ, মাথায় কি দিয়েছে ওটা? ক্যাপ, টুপি। ঠিক আছে? ওয়াই জে ক্যাপ, আর জেড কে ক্যাপ। বলে দিই আমি জিনিসগুলো কি। আই ক্যাপ মানে তোকে বোঝাবে এক্স অক্ষ বরাবর ডাইরেকশনটা। দেখ,
এই যে স্থানাঙ্কটা এক্স, সেটা কাকে রিপ্রেজেন্ট করছে? এক্স অক্ষে কতটা গেলাম, ওয়াই কাকে রিপ্রেজেন্ট করছে, ওয়াই অক্ষে কতটা গেলাম, জেড কাকে রিপ্রেজেন্ট করছে, জেড অক্ষে কতটা উঠে আসলাম। তাই তো? তো আই ক্যাপ রিপ্রেজেন্ট করবে এক্স অ্যাক্সিস ডাইরেকশনটাকে, ওয়াই জে ক্যাপ রিপ্রেজেন্ট করবে ওয়াই অ্যাক্সিসের ডাইরেকশনকে, আর কে ক্যাপ রিপ্রেজেন্ট করবে জেড অ্যাক্সিসের ডাইরেকশনকে। আপাতত এইটুকু মনে রাখ যে কে কাকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, বাকি ওদেরকে নিয়ে আরো আলোচনা হবে, করব ধীরে ধীরে। তাহলে একটা পদ্ধতি এটা জ্যামিতিক পদ্ধতি, আর একটা পদ্ধতি এটা স্থানাঙ্ক পদ্ধতি। ঠিক আছে, এটাকে কি বললাম? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। যদি দেখো কোনো একটা পয়েন্টের, এ একটা পয়েন্ট, এর পজিশন ভেক্টরকে ক্যাপিটাল আর ভেক্টর বললাম, তোকে বলে দিল যে ক্যাপিটাল আর ভেক্টর মানে হচ্ছে 2 i ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 7 কে ক্যাপ। তার মানে কি, এর স্থানাঙ্ক হচ্ছে 2,3,7, এক্স অ্যাক্সিসে 2 যাবো, ওয়াই এ 3 যাবো, তারপরে জেড এ 7 আসবো। এরকম ভাবে রিপ্রেজেন্ট করার নিয়ম। ওকে, হ্যাঁ, যেভাবে আমি ধরেছি সেইভাবেই ধরতে হবে। মানে মোট কথা হচ্ছে তোকে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ধরতে হবে। এদিকে যদি এক্স ধরিস, তার অ্যান্টি ক্লকওয়াইজে ওয়াই, তার অ্যান্টি ক্লকওয়াইজে জেড। তুই যদি বলিস না আমি এটা করবো না, আমি এটাকে এক্স ধরবো, তাহলে এটাকে ওয়াই করতে হবে, ওটাকে জেড করতে হবে। তুই যদি বলিস আমি এটাকে এক্স করবো, তাহলে তার অ্যান্টি ক্লকওয়াইজে এটাকে ওয়াই করতে হবে, ওটাকে জেড করতে হবে। মোট কথা এরকম ভাবে ঘুরতে হবে। ঠিক আছে, এবার তোদের এত সমস্যা হওয়ার কোনো কথাই না, কারণ তোদের অত ঘুরিয়ে পেঁচিয়ে করবে না। তোরা মনেই রাখবি যে এদিকে এক্স, এদিকে ওয়াই, বাকিটা জেড। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই থাকবে তোদের। এতদূর পর্যন্ত ক্লিয়ার হলো কিনা? ক্যাপ, ও আচ্ছা, ভেক্টর আর ভেক্টর, জাস্ট ভেক্টর, আর ভেক্টর আর ভেক্টর। টুকেনে পজিশনকে রিপ্রেজেন্ট করছে যে মূল বিন্দু থেকে এটা কতটা দূরে আছে। যদি দূরত্ব বোঝায় তাহলে তো শুধু মান বললেই হয়ে যেত, কিন্তু দূরত্ব না, এটা পজিশন মানে স্থানাঙ্ক, বা বলতে পারিস তুই ডিসপ্লেসমেন্ট রিপ্রেজেন্ট করছে। তার মানে ডাইরেকশনও থাকবে, পয়েন্টকে রিপ্রেজেন্ট করবে। আর পয়েন্টটাকে আমরা এরকম ভাবে লেখা শিখেছিলাম, ওটাকে এখন ভেক্টরিক্যালি এরকম ভাবে লিখে শিখবো। লিখে নে। এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি, স্কেলার রাশি আর ভেক্টর রাশির পার্থক্য বলবি কেউ? ডেফিনেশনটা বাদ দিয়ে, ডাইরেকশনের গল্পটা বাদ দিয়ে, স্কেলার রাশি আর ভেক্টর রাশির পার্থক্য কারো কিছু মনে আছে? আগে পড়েছিস? ওটা বাদ দিয়ে বললাম। হ্যাঁ, স্কেলার সাধারণ বীজগণিত নিয়ম মেনে চলে। সাধারণ বীজগণিত নিয়ম বলতে যা আমরা শিখেছি নর্মালি, যোগ বিয়োগ গুণ ভাগ যা শিখেছি সেটা। কিন্তু ভেক্টর রাশিগুলো সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলে না, ওদের জন্য ভেক্টর বীজগণিত আছে। ঠিক আছে, আর ওইটা তো বলেই দিলি তোরা যে এটা ডাইরেকশনের উপর নির্ভর, এটা ডাইরেকশন দরকার আছে, ওটা ডাইরেকশনের দরকার নেই। ঠিক আছে, আর কিছু এক্সাম্পল দিয়ে দিবি, তাহলে পার্থক্য তৈরি হয়ে যাবে। এবার ভেক্টরস গুলোর কিছু বৈশিষ্ট্য আমি বলছি, শোন। কত রকমের ভেক্টর হতে পারে, কি কি ধরনের ভেক্টর হয়, পরীক্ষায় আসবে না বাট জেনে রাখ যে কত ধরনের ভেক্টর হয়। এক ধরনের ভেক্টরকে আমরা বলে থাকি পোলার ভেক্টর। কি বলে থাকি? পোলার ভেক্টর বা অক্ষীয় ভেক্টর। পোলার ভেক্টর বা অক্ষীয় ভেক্টর। ঠিক আছে, তারপরে একটা থাকবে অ্যাক্সিয়াল ভেক্টর। পোলার ভেক্টর মানে কি, মন দিয়ে শুনবি। পোলার ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যার পোল থাকবে, পোল বলতে একটা পার্টিকুলার পয়েন্ট থাকবে, সোর্স থাকবে যেখান থেকে ও তৈরি হচ্ছে, সেটাকে বলবো আমরা পোলার ভেক্টর। যেমন একটা পয়েন্ট এ আর একটা পয়েন্ট বি, তুই এ থেকে বিতে চলে গেলি সাইকেল চালিয়ে, গরিব মানুষ, বাইক নাই তোর, তো সাইকেল চালিয়ে তুই চলে গেলি। তাহলে এই যে ভেক্টরটা আমি এখানে রিপ্রেজেন্ট করলাম, এই ভেক্টরটার দেখ একটা পয়েন্ট স্টার্টিং পয়েন্ট মানে সোর্স পয়েন্ট আছে, আর একটা এন্ডিং পয়েন্ট আছে। তাহলে এটা হলো পোলার ভেক্টর, একটা পোল আছে, পোল বলতে একটা পার্টিকুলার ডাইরেকশন আছে। অ্যাক্সিয়াল ভেক্টর কাকে বলে? অ্যাক্সিয়াল ভেক্টর সাধারণত ঘূর্ণনের সাথে রিলেটেড। এখন ফিল করতে পারবি না, বাট বলে রাখছি। ধর তুই এরকম সার্কুলার পাথে রোটেট করছিস, বা ফ্যান সার্কুলারলি রোটেট করে, এরকম সার্কুলার পাথে যদি রোটেট করিস, তাহলে এদের জন্য যে ভেক্টরটা হয় সেটা হচ্ছে এদের তলের সাথে পারপেন্ডিকুলার ডাইরেকশন, অর্থাৎ অক্ষ বরাবর। এই যে অক্ষটা দেখছিস, এই অক্ষটা আঁকলাম, যে এই অক্ষ বরাবর ভেক্টরটা থাকে। তো যখন রোটেশনের ক্ষেত্রে এরকম ডাইরেকশন বোঝাবে তখন সেটা অ্যাক্সিয়াল ভেক্টর। আর যখন রোটেশন বিষয়টা থাকবে না, নর্মালি একটা পয়েন্ট শুরু আর একটা পয়েন্ট শেষ, তখন আমরা সেটাকে বলবো পোলার ভেক্টর। ডিফারেন্সটা আপাতত এইটুকুই শুধু মনে রাখ। কোলিনিয়ার ভেক্টর, আচ্ছা কোলিনিয়ারে যাওয়ার আগে ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর কাকে বলে? নাম শুনেই বুঝতে পারছিস, দুটো ভেক্টর যারা ইকুয়াল হবে। এবার ভেক্টর ইকুয়াল মানে শুধুমাত্র ম্যাগনিটিউডের দিক থেকে ইকুয়াল তা নয় কিন্তু, মানে মানের দিক থেকে শুধু সমান হলে হবে না, ডাইরেকশনটাও সমান, তবে ইকুয়াল ভেক্টর। বুঝতে পারছিস? ধর এদিকে একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করেছি, এই ভেক্টরটাকে বললাম এ ভেক্টর, আর একটা ভেক্টরকে ওদিকে রিপ্রেজেন্ট করলাম বি ভেক্টর। যদি এদের দুজনের মান সমান হয়, যদি ডাইরেকশনটাও সেম হয়, তবেই এরা ইকুয়াল ভেক্টর, আদারওয়াইজ এরা ইকুয়াল ভেক্টর নয়। ঠিক আছে,
একই রকম ভাবে আনইকুয়াল ভেক্টর তো বুঝতেই পারছিস, আনইকুয়াল ঠিক বলবো না, প্যারালাল বলি। প্যারালাল ভেক্টর কাকে বলে? প্যারালাল ভেক্টর কাকে বলে? প্যারালাল ভেক্টর দু ধরনের হয়ে থাকে, দেখ আমি এখানে কয়েকটা ভেক্টর রাখছি, এই একটা ভেক্টর পি, এই একটা ভেক্টর কিউ, এই একটা ভেক্টর আর। খেয়াল করে আমি প্রত্যেকের ভ্যালু কিন্তু মানে ম্যাগনিটিউড কিন্তু আলাদা আলাদা নিয়েছি, মানে লেন্থ আলাদা আলাদা আছে, এটা একটু ছোট, এটা একটু বড়, এটা আরো বড়, লেন্থ আলাদা নিয়েছি। এরা কিন্তু কেউ ইকুয়াল ভেক্টর নেই, কিন্তু এখানে ইকুয়াল ভেক্টর দিতে গেলে লেন্থটাকেও সেম হতে হতো, ডাইরেকশনটাও সেম হতে হতো। এদের দুজনের ডাইরেকশন সেম আছে বাট লেন্থ সেম নেই, তাহলে ইকুয়াল না কিন্তু। এরা দুজন হলো প্যারালাল, এও প্যারালাল, এরা তিনজনই প্যারালাল, কারণ দেখ প্যারালালি যাওয়া আসা করেছে। এদের মধ্যে একটা নর্মালি প্যারালাল বলতে আমরা বোঝাবো হচ্ছে সেম ডাইরেকশনে, আর একটাকে বলবো অ্যান্টি প্যারালাল। অ্যান্টি প্যারালাল মানে যেটা উল্টো দিকে চলে যাবে, বুঝতে পারলি না? এই যে দুটো ভেক্টর এরা সেম ডাইরেকশনে যাচ্ছে, তাহলে এরা প্যারালাল ভেক্টর। আর যদি তোকে বলে এদের সাথে অ্যান্টি প্যারালালে কি আছে, তাহলে অ্যান্টি এটা উল্টো দিকে যাচ্ছে কিন্তু প্যারালালি যাচ্ছে, তাহলে সেটা হলো অ্যান্টি প্যারালাল ভেক্টর। হ্যাঁ, ভেক্টর সাইন সবসময় এইদিকে দেখবো, ওই জন্য প্রথমে বললাম যে তীর চিহ্ন সবসময় এইভাবেই দেবো, ডাইরেকশনের উপর ডিপেন্ড করে দেবো না। বুঝতে পারলি আমি কি বললাম? এরা দুজন প্যারালাল, আর এর সাথে যদি একে বলিস তাহলে অ্যান্টি প্যারালাল, এর সাথে যদি একে বলিস অ্যান্টি প্যারালাল, কারণ ওই ওদিকে এই দিকে। বুঝতে পারলি? যদি আমি বলি এরা দুজন প্যারালাল, ভুল বলবো? একই ডাইরেকশনই তো আছে, তাহলে এরাও প্যারালাল। তবে প্যারালালের মধ্যেও স্পেশাল কেস হিসেবে ওরা ইকুয়াল, তাই না? তাহলে ইকুয়াল হতে গেলে প্যারালাল তো হচ্ছেই, স্বাভাবিক ঘটনা। আচ্ছা, অপোজিট ভেক্টর আর বলতে হবে না আশা করি। এই ভেক্টরটা ধর, এখানে একটা ভেক্টর এদিকে নিয়েছি, আর সেম ম্যাগনিটিউডের আরেকটা ভেক্টর নিয়েছি কিন্তু অপোজিট ডাইরেকশনে নিয়েছি। বুঝতে পারলি? এক্স ভেক্টর ওয়াই ভেক্টর, এদের দুজনের মান সমান কারণ দুজনের লেন্থ একই আছে, কিন্তু ডাইরেকশনটা উল্টো, তাহলে এদেরকে আমরা বলবো অপোজিট ভেক্টর। অপোজিট ভেক্টরের ক্ষেত্রে শুধুমাত্র ডাইরেকশনটাই উল্টো হবে, বাকি ম্যাগনিটিউড কিন্তু সেম হবে। ম্যাগনিটিউড বলতে আমি এখানে মান বলছি, ম্যাগনিটিউড বলতে মান, ভ্যালু। মনে থাকবে জিনিসগুলো, কি কি বললাম লিখে নে, আরো কয়েকটা আছে। অপোজিট ভেক্টর নাম শুনেই বুঝতে পারছিস বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর মানে এটা এই ডাইরেকশনে, এটা এই ডাইরেকশনে, বিপরীত মুখে আছে, কিন্তু এদের দুজনের মানটা একই আছে। এখান থেকে এতটুকু যার লেন্থ হবে, এখান থেকে এতটুকু লেন্থ তাই হবে, তবেই তারা অপোজিট ভেক্টর। বুঝতে পারলি? এবার খুব ইম্পর্টেন্ট একটা ভেক্টরের নাম বলবো, না খুব ইম্পর্টেন্ট একটা ভেক্টর, ইউনিট ভেক্টর। মন দিয়ে শুনবি। ইউনিট ভেক্টর বা আমরা একে বলে থাকবো একক ভেক্টর। ইউনিট বা একক, নামটার দিকে ভালো করে খেয়াল করিস। এটা এমন একটা ভেক্টর যে ভেক্টরের ম্যাগনিটিউড হবে 1, এমন একটা ভেক্টর যে ভেক্টরের মান কি হবে 1। সব ভেক্টরের মান কিন্তু 1 হয় না, হতেও পারে না হতে পারে, কিন্তু যদি কোনো ভেক্টরের মান 1 হয়ে যায় তাহলে সেই ভেক্টরটাকেই আমরা বলবো ইউনিট ভেক্টর। এবং সেই রকমের ভেক্টরগুলোকে আমরা রিপ্রেজেন্ট করে থাকবো মাথায় ক্যাপ দিয়ে। একটু আগে আমি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ লিখেছিলাম, ওগুলো আসলে হচ্ছে ইউনিট ভেক্টর। কি বললাম আরেকবার মন দিয়ে শুন। যখনই কোনো ভেক্টর তার ম্যাগনিটিউডটা 1 হয়ে যাবে তখন সেই ভেক্টরটাকে আমরা বলবো একক ভেক্টর। পরিচিতি রাখ আপাতত যে একক ভেক্টর কাকে বলে, যে ভেক্টরের মান হচ্ছে 1। এবং সেই ধরনের ভেক্টরকে রিপ্রেজেন্ট করার নিয়মটা হচ্ছে এরকম যে এ লিখে মাথাতে কি দেওয়া হবে, ক্যাপ দেওয়া হবে। যখনই ক্যাপ দেখতে পাবি তুই বুঝিয়ে যাবি ওটা একক ভেক্টর। বা কোনো কোনো সময় ক্যাপ দিয়ে দেয় না, এর মাথায় ভেক্টর সাইনটাই দেয়, কিন্তু বলে দেয় যে একক ভেক্টর, তো বুঝে নিতে হবে ওটা একক ভেক্টরই আছে। ঠিক আছে? যদি কথায় লিখে দেয় যে এটা একক ভেক্টর তাহলে এটা একক ভেক্টরই, আর যদি কথায় না লিখে তাহলে এরকম চিহ্ন দিয়ে দেবে। বুঝতে পারলি কিনা? তো এই যে একক ভেক্টরটা, এটা বের করার একটা নিয়ম আছে, কিভাবে বের করতে হয় শোন। এটা বের করতে এরকম ভাবে, যে ভেক্টরটার কথা বলেছে সেই ভেক্টরটাকে উপরে লিখবো, এটা কিন্তু একক ভেক্টর নয়, এটা পুরো একটা ভেক্টর। ঠিক আছে? এর মান কিন্তু 1 না। এই ভেক্টরটাকে তার মান দিয়ে ডিভাইড করবো, তীর চিহ্ন দিইনি মানে শুধু মান বের করছি। এখনো কিন্তু মান বের করা শিখাইনি, এখনো এটা ডিভাইড কি করে করবি এসব কিছু শিখাইনি, জাস্ট একটা ফর্মুলা বলছি যে ইউনিট ভেক্টর কি করে বের করতে হয়, একক ভেক্টর কি করে বের করতে হয়। কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে ডিভাইড করলে আমরা একক ভেক্টর পেয়ে যাবো। কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে ডিভাইড করলে কি পেয়ে যাবো, একক ভেক্টর পেয়ে যাবো। একক ভেক্টর কাকে বলবো, যে ভেক্টরের মান 1 হবে তাকে আমরা কি বলবো, একক ভেক্টর বলবো। তাহলে শোন, কোনো একটা ভেক্টর এ ভেক্টর, একে আমি লিখলাম এরকম ভাবে, এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ অ্যান্ড এ জেড কে ক্যাপ। আবার সেই কথাটা বুঝতে পারছিস, আই জে কে মানে কি ছিল, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এন্ড জেড অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করছে। আর এ এক্স হচ্ছে একটা সংখ্যা, 2, 5, 10 কিছু একটা সংখ্যা লিখেছি আমি।
এক্স ওয়াই জেড দিয়ে আমি সাফিক্স দিয়ে কম্পোনেন্ট বোঝাতে চাইছি, যেটা এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট আর জেড কম্পোনেন্ট। মানতে পারছিস কিনা এতদূর পর্যন্ত? তোকে যদি বলি সংখ্যা, এগুলো হচ্ছে এক একটা সংখ্যা। তোকে যদি বলি এই ভেক্টরটার মান বের কর, তো তুই কিভাবে লিখবি? এ ভেক্টর এর মান, একেবারে বেসিক বলছি শোন, এ ভেক্টরের মান, এটাকে তুই এরকম ভাবে চিহ্ন দিয়ে লিখতে পারিস, মডিউলাস অফ এ ভেক্টর। কি বলে এটাকে? মডিউলাস অফ এ ভেক্টর বা মড এ ভেক্টর। মড মানেই হচ্ছে ম্যাগনিটিউড বের করা এখানে। মড মানে কি এখানে? ম্যাগনিটিউড। যদিও মডের মানে আলাদা আলাদা আছে, এক এক জায়গায় এক এক রকম। হ্যাঁ, ম্যাথমেটিক্সে মড যখন ইউজ করবি, নেগেটিভ মান থাকতে গেলে প্লাস ধরতে হবে, এরকম বোঝাতে চাই। তো যাই হোক, এখানে মড মানে হচ্ছে ম্যাগনিটিউড বোঝাতে চাইছি, মান বোঝাতে চাইছি। তো কোন একটা ভেক্টরের মান কি করে বের করতে হয় মন দিয়ে শোন। স্কোয়ার রুট যে কম্পোনেন্ট গুলো আছে, এক্স কম্পোনেন্ট আছে এক্স, তার স্কোয়ার, ওয়াই কম্পোনেন্ট তার স্কোয়ার, অ্যান্ড জেড কম্পোনেন্ট তার স্কোয়ার। এটাকে ক্যালকুলেট করলে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে তার মান। এখন পর্যন্ত কিছু বুঝিসনি, আমি একটা এক্সাম্পল দেবো, তাহলে আরো ভালো বুঝে যাবি। এ ভেক্টর সমান লিখে দিলাম 2 i ক্যাপ 4 j ক্যাপ -6 k ক্যাপ, প্লাস মাইনাস যে কোনো কিছু হতে পারে। এটা হলো একটা ভেক্টর, যে কোনো একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করেছে। আমি বললাম কি, এই ভেক্টরটার ম্যাগনিটিউড কি হবে, এই ভেক্টরটার মান কি হবে। তাই তুই মান কি করে বের করবি? কম্পোনেন্ট গুলোর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, আর -6 এর স্কোয়ার, সাইন সহ। হ্যাঁ, এখানে তো প্লাস লিখেছিলাম না, তো প্লাস করতে গেলে -6 আলাদা হয়ে যাবে, -6 স্কোয়ার। এটাকে ক্যালকুলেট কর, যা আসবে আসবে। 2 এর স্কোয়ার 4, 4 4 16, 20 আর 36, 20 আর 36 56, √56। এটা হচ্ছে তার মান। তাহলে কোন একটা ভেক্টরের মান কি করে বের করতে হয় বুঝতে পারলি? অসুবিধা নেই তো? এবার আমি কি করছিলাম, এখানে একক ভেক্টর বের করছিলাম। একক ভেক্টর বের করার নিয়ম কি লিখেছি? ওই ভেক্টরটাকে তার মান দিয়ে ডিভাইড করা, তাই তো? ওই ভেক্টরটাকে তার মান দিয়ে শুধু এ লিখ বা এরকম ভেক্টর সাইন দিয়ে মড লিখ, একই কথা। আমি যে এরকম লিখেছিলাম জাস্ট এ, এটা মানেও মানকে রিপ্রেজেন্ট করছে, আর যদি তুই এরকম ভেক্টর সাইন দিয়ে এরকম মডিউল দিয়ে দিস, তার মানেও মানকে রিপ্রেজেন্ট করছে। একই জিনিস দুটো, ঠিক আছে? তাহলে এই ভেক্টরটা থেকে যদি আমি এখন একক ভেক্টর বের করতে চাই, মানে এর একক ভেক্টর যদি বের করতে চাই, কি করে বের করব? এ ক্যাপ সমান এ ভেক্টর বাই মড এ। এ ভেক্টর দেখতে পাচ্ছিস সেখানে লেখা আছে, লিখে দেবো পরে 2i প্লাস 4j -6k। হ্যাঁ, কোশ্চেনে দেওয়া থাকবে, একক ভেক্টর যখন জানতে চাইছে তাহলে দেওয়া থাকবে। আর ম্যাগনিটিউডটা কত? √56। এটা হলো একক ভেক্টর। তুই এটাকে আরেকটু সিম্পলিফাই করে লিখতে পারিস, 2/√56 i ক্যাপ, 4/√56 j ক্যাপ, অ্যান্ড 6/√56 k ক্যাপ। ইউনিট ভেক্টর বের করতে পারবো এরপরে আমরা, যদি এরকম চেহারার থাকে। এখনো পর্যন্ত কিন্তু তোরা এগুলো বুঝিসনি যে এই জিনিসগুলো কি আসলে, এখনো পর্যন্ত এগুলো বোঝাইনি আমি কিচ্ছু। কিন্তু এইটুকু তোকে শেখাতে পারলাম যে চেহারা যদি এরকম থাকে তো কিভাবে ওটাকে একক ভেক্টরে বের করতে হয়। নর্মাল একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন শিখলি। ক্লিয়ার হয়েছে? কখনো এই জিনিসটা ভুল করে করবি না যে 2 আর 4 যোগ করে দিলাম 6, 6 থেকে 6 বিয়োগ করে দিলাম 0, এরকম যোগ বিয়োগ হয় না। বললাম না, সাধারণ বীজগণিত নিয়ম মেনে চলে না। এটা আই ক্যাপ আলাদা হয়েই থাকবে, যতক্ষণ না অন্য কোনো আই ক্যাপ পাবে ততক্ষণ কারোর সাথেই যোগ হবে না, এই আলাদাই থাকবে। যে ক্যাপের সাথে যে আছে সেই যে ক্যাপের সাথেই যোগ হবে, আর নেই যে ক্যাপ যোগ হবে না, থেকে যাবে এরকমই। কি বুঝতে পারছিস আমার কথা? কখনোই এদেরকে যোগ বিয়োগ করে দেবো না নিজেদের মধ্যে। এইটুকু করে নে তো একক ভেক্টরটা। আমি একটা প্রবলেম দিচ্ছি এরকমই, ইউনিট ভেক্টর বের করবি। হ্যাঁ, একটা কোশ্চেন দিচ্ছি শোন। একক ভেক্টর নির্ণয় করো, একক ভেক্টর নির্ণয় করো। ভেক্টর দিয়ে দিচ্ছি 4j ক্যাপ প্লাস √2 k ক্যাপ -i ক্যাপ। এটার একক ভেক্টর বের করে দেখা, যেভাবে আগেরটা বের করেছি ঠিক এরকম। আচ্ছা, তাহলে এইদিকে তাকা একবার, যাদের হলো না তারা একবার দেখে নে। এই ভেক্টরটাকে আমি এরকম এ ভেক্টর লিখে দিলাম, তোকে বের করতে বললাম এ ক্যাপ। এদিকে তাকা, দেখ আমি স্টেপ কি করে কমাচ্ছি। বের করতে বললাম এ ক্যাপ, তার মানে উপরে এ ভেক্টর আর নিচে ম্যাগনিটিউড। এ ভেক্টরটা লিখে দে 4j ক্যাপ √2 k ক্যাপ -i ক্যাপ, যেমন আছে তেমন লিখে দিলাম। আর নিচে মানটা কি হয় রে, এদের স্কোয়ার করতে হয়। 4 এর স্কোয়ার, প্রিয়াঙ্কা আমি কিন্তু ডবল বলবো না, যতই হয়ে যাক, আমি যখন কিছু বলছি কিছু না কিছু নতুন থাকবেই। শিখিয়ে তো দিইনি, সব কথা বলছি মানে কিছু না কিছু শিখাচ্ছি। তুই যেটা ভুল করছিলি এদিকে দেখা, এখানে মাইনাস হবে না, সব কটাতে প্লাস হবে। আর ব্র্যাকেটের ভিতরে যেটা কম্পোনেন্ট -1 আছে, -1 স্কোয়ার। তাহলে ম্যাগনিটিউড কত হচ্ছে, এটা √19, তাই তো? তো ব্যাস 4, একটু সাজিয়ে যদি লিখতে চাস তো সাজিয়ে লিখে দিবি। আই আগে থাকে তাহলে আই আগে রাখলাম, তারপরে √4j ক্যাপ প্লাস √2 k ক্যাপ। অল্টারনেট করা যায় এরকম উল্টোপাল্টা, যে যেমন আছে রেখে দিয়েছি √19। এই হচ্ছে তোর ম্যাগনিটিউড।
বাকি তুই কি করবি 1/√19, 4/√19, ওটা √19, এরকমই তো করবি। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমি কি বলছিলাম যে একক ভেক্টর মানে হচ্ছে এমন একটা ভেক্টর যার মানই হলে 1, বলছিলাম না? তো এটা একটা একক ভেক্টর, তো এর মানটা কত হওয়া উচিত? 1 হচ্ছে কি একবার চেক করে দেখে নি। এটা যে ভেক্টরটা বের করেছি আমি, এ ভেক্টর, সরি এ ক্যাপ, এটা এ ক্যাপ ছিল তো। তাহলে এই এ ক্যাপটা যে একক ভেক্টর, কখন বুঝতে পারবো? যখন এর মান 1 হবে। এর মান কি করে বের করতে হয়? এই যে কোনো ভেক্টরের মান কি করে বের করতে হয়? রুট ওভার দিয়ে কম্পোনেন্ট গুলো স্কোয়ার। তাহলে রুট ওভার দিয়ে কম্পোনেন্ট গুলো স্কোয়ার কর, আমি এ ক্যাপের মান বের করব। ঠিক আছে, রুট ওভার প্রথমটা স্কোয়ার মানে 4/56, দেখতো এটা হবে না? পরেরটা স্কোয়ার 16/56, তারপরেরটা 36/56, উপরে দেখ সবগুলো যোগ করলে 56, রুট ওভার 1, জাস্ট 1। হলো কিনা? যদি না মান 1 আছে তার মানে তুই ভুল করে দিচ্ছিস কোনো কিছু। সিমিলারলি তুই এটাকেও করে দেখতে পারিস, রুট ওভার স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার করতে গেলে 1ই আসবে, কারণ এটার স্কোয়ার 1, ওটার স্কোয়ার 16, এটার স্কোয়ার 4, যোগ করলে তো আবার 19 হয়ে যাচ্ছে। 19/19 মানে ঘুরিয়ে পেঁচে ওই জিনিসটাই করা আবার। বুঝতে পারলি কিনা একক ভেক্টর কি করে বের করছি? তো এই হচ্ছে একক ভেক্টর বের করার নিয়ম। এবার শোন, একটা একক ভেক্টর বের করার সময় একটা একক ভেক্টরের জন্য সাধারণত আমরা ইউজ করি কোঅর্ডিনেট সিস্টেম, তাই তো? এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেমটাকে আমরা ইউজ করি। তো ওই কোঅর্ডিনেট সিস্টেমের ডাইরেকশন গুলোকে বোঝানোর জন্য আমরা ইউনিট ভেক্টর ব্যবহার করব। এদিকে নিলাম এক্স, এদিকে নিলাম ওয়াই, আর এইদিকে নিলাম জেড। হুম, এক্স অ্যাক্সিস বরাবর আমি ডাইরেকশন রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে এমন একটা ভেক্টর নিতে হবে যার মানই থাকবে না, শুধুমাত্র ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করবে। এরকম ভেক্টরই তো একক ভেক্টর, যার মান 1, গুণ করলে কোনো পরিবর্তনই হবে না, শুধু ডাইরেকশনটা ওর মধ্যে ঢুকে যাবে। বুঝতে পারছিস কিনা? এমন একটা ভেক্টর ইউনিট ভেক্টর যার মান হচ্ছে 1 কিন্তু ডাইরেকশন আছে। তাহলে আমাকে যদি এইদিকে ডাইরেকশনটাকে রিপ্রেজেন্ট করতে হয়, এরকম একটা একক ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করব। তো সেই এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করা হয় আই ক্যাপ দিয়ে, প্রচলিত নিয়ম। এখন তুই যদি বলিস যে আই ক্যাপই কেন করো, তুই ইচ্ছা হলে এই ক্যাপ করে দে, তোর ইচ্ছা। হ্যাঁ, যার যেমন ইচ্ছা হয়েছে তেমন করেছে। ওয়াই অ্যাক্সিস বরাবর এটাকে ধরা হয়েছে জে ক্যাপ, আর জেড অ্যাক্সিস বরাবর ডাইরেকশনটাকে কি বলা হয়েছে? কে ক্যাপ। এবার তোকে বললাম যে তুই প্রথমে এক্স অ্যাক্সিস বরাবর 2 ঘর যা, তাহলে তুই এরকম লিখবি না যে আমি 2 আই ক্যাপ লিখবো, তাহলে তো বুঝে গেলাম যে আই ক্যাপ বরাবর 2 যেতে হবে। তারপরে বললাম ওয়াই অ্যাক্সিস বরাবর 3 যা, তাহলে তুই কি বলবি 3 জে ক্যাপ যাবো, প্লাস 3 জে ক্যাপ। তারপরে বললাম যে জেড অ্যাক্সিস বরাবর চলে আয়, জেড অ্যাক্সিস বরাবর তো আর দেখাতে পারছি না, মোটামুটি বুঝে নে, উপরের দিকে উঠে আসছি। জেড অ্যাক্সিস বরাবর তুই 1 ঘর চলে আয়, তাহলে কি বলবি 1 কে ক্যাপ। এই ডাইরেকশনটা তোকে রিপ্রেজেন্ট করতে হলো। বুঝতে পারলি কিনা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের ইউজ? তো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কি? এগুলো হচ্ছে এক একটা ইউনিট ভেক্টর। এগুলো কি এক একটা ইউনিট ভেক্টর। যদি তোকে আমি বলি যে আই ক্যাপের ম্যাগনিটিউড কত বল, 1 হবে। ইউনিট ভেক্টর মান কত হবে? যদি বলি জে ক্যাপের মান কত হবে, কে ক্যাপের মান কত হবে, তাহলে এগুলো সব মান হয়ে যাবে 1। ইউনিট ভেক্টরের মান মানেই 1। মাথায় ঢুকলো কিনা বল? ইউনিট ভেক্টরের মান কি হবে? 1 হবে। লিখে নে এতটুকু। হ্যাঁ, কলিন একটু একটু আমাকেও দেখাতে হবে, একটু একটু আমাকেও দেখাতে হবে। ও মানে এক এক দিনে এক একটা স্যানিটাইজার শেষ করবো আমি। আচ্ছা, এবার এবার শোন, নাল ভেক্টর। নাল কথার অর্থ জানিস? নাল মানে কিছুই না, শূন্য ভেক্টর। নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর জিনিসটা কি একটু বুঝবি মন দিয়ে, হয়তো হয়তো তোদের প্রশ্ন আসতে পারে। ধর আমি তোকে বললাম তুই বাড়ি থেকে বেরালি, স্কুলে গেলি, স্কুল থেকে আবার বাড়ি চলে আসলি, বল তোর স্মরণ কত হলো? স্মরণটা স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি। তো ভেক্টর কোয়ান্টিটি একটা ডাইরেকশন তো বোঝাতে হবে, তাই না? কিন্তু তুই দেখ এ থেকে বেরিয়ে এতে আসলে ডাইরেকশন কিভাবে বুঝাবি, তাই না? কোনো ডাইরেকশনই নেই। তো এই ধরনের ভেক্টরগুলোকে আমরা নাল ভেক্টর বলে থাকি, যাদের কোনো মানই নেই, মানটাই জিরো। ঠিক আছে, কি বলে এটাকে আমরা? নাল ভেক্টর। জিরোর মাথায় ভেক্টর সাইন দিতেও পারি, আবার নাও দিতে পারি, কোনো কোনো সময় দেয়ই না। নাল ভেক্টরের ক্ষেত্রে জিরো হয়, মনে থাকবে এইটুকু, কোনো সমস্যা নেই তো। ধর আমার উপর একটা কেউ ফোর্স অ্যাপ্লাই করছে, এটা আমি, ঠিক আছে, এটা আমি। তো এদিকে কেউ একজন টানছে আমার হাত ধরে, এদিকে কেউ একজন টানছে আমার হাত ধরে, এখানে 10 নিউটন ফোর্স, এও অ্যাপ্লাই করছে 10 নিউটন ফোর্স। তাহলে আমার উপরে টোটাল ফোর্স কত? কিছুই না, 0 নিউটন আমার উপরে টোটাল ফোর্স। টোটাল ফোর্স হচ্ছে 0 নিউটন। তো ফোর্স তো একটা ভেক্টর কোয়ান্টিটি, এটাকে তখন আমরা বলবো নাল ভেক্টর। নাল ভেক্টর মানে এমন একটা ভেক্টর যার মান জিরো। বুঝতে পারলি কি না? নতুন কিছু না, বা না জানলেও যে তেমন কোনো ক্ষতি হবে তাও না। এবার করবো ভেক্টরের অ্যানালিসিস, যেটার জন্য এই চ্যাপ্টারটা শুরু করা। ভেক্টর অ্যানালিসিস এবার এখান থেকে শুরু হবে, যোগ বিয়োগ করাগুলো আমরা শুরু করছি। না, ভালো, সব থেকে সহজ চ্যাপ্টার।